So welcome dear student to the class of Green Chemistry Lecture 2. After completion of Lecture 1, যেখানে আমরা আগের দিনের ক্লাসে গ্রিন কেমিস্ট্রির বেসিক বা ফান্ডামেন্টাল আইডিয়াটা নিয়েছি যে কেন গ্রিন কেমিস্ট্রি আমরা পড়ছি, দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে আমরা গ্রিন কেমিস্ট্রির বেসিক আইডিয়াটা বুঝেছি যে কেন রিসার্চে গ্রিন কেমিস্ট্রি আমরা বেশি স্টাডি করছি, ইনঅর্গানিক বা অর্গানিক কেমিস্ট্রির বেসিক যে কোনো সিনথেসিসে গ্রিন কেমিস্ট্রিটাকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, গ্রিন কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান হেলথ এর পার্সপেক্টিভ থেকে কতটা ইম্পর্টেন্ট, কি কি নিড আছে, কি গোল আছে গ্রিন কেমিস্ট্রি রেসপেক্টে সেটা আমরা পড়েছি, এবং সেই নিড বা গোল অ্যাপ্রোচ করতে গিয়ে যে ব্যারিয়ার্স গুলো আমরা ফেস করি সেগুলো পড়েছি। পলিউশন প্রিভেনশন অ্যাক্ট, সেখান থেকে গ্রিন কেমিস্ট্রির কনসেপ্টটা উঠে আসছে, কিভাবে উঠে আসছে, সেই অ্যাক্টে কি কি কথা বলা হয়েছিল, এবং অ্যানাটাস এবং ওয়ার্নার তাদের বই 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রিতে বেসিক্যালি 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রিতে গ্রিন কেমিস্ট্রির ব্যাপারে বেসিক আইডিয়া আমাদের দিয়ে গেছে যে কি করে আমরা গ্রিন কেমিস্ট্রি ইউটিলাইজ করতে পারি আমাদের বর্তমান যে কোনো রকমের রিয়াকশনের রেসপেক্টে। তো একদিকে আমরা গ্রিন কেমিস্ট্রির এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে ডিসকাস করেছিলাম, একদিকে হিউম্যান হেলথের পার্সপেক্টিভ থেকে গ্রিন কেমিস্ট্রির অ্যাপ্রোচটা পড়েছিলাম, ইম্পর্টেন্স কোথায় কোথায় থাকতে পারে সেগুলো দেখেছিলাম। তো আলটিমেটলি গ্রিন কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা কন্টিনিউয়াস বেসিসে আমাদের রিসার্চ ফিল্ডে বাড়তে থাকছে। তো অ্যাজ এ কনসিকুয়েন্স গ্রিন কেমিস্ট্রি আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, এবং ইন ফিউচার গ্রিন কেমিস্ট্রি আরো বেশি ইভলভ হয়ে আমাদের সামনে উঠে আসবে। তো আজকে আমাদের সেটার রেসপেক্টিভ লেকচার 2, আফটার কমপ্লিশন অফ লেকচার 1 আমরা লেকচার 2 তে কনসেন্ট্রেট করছি যে গ্রিন কেমিস্ট্রি যেটা একটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা পার্ট হিসেবে আমাদের সামনে উঠে এসছে, কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ হিসেবে উঠে এসছে, সেটার লেকচার 2 তে আমরা বেসিক্যালি 12টা প্রিন্সিপাল ডিসকাস করব, মানে 12টা প্রিন্সিপালের বেসিক আইডিয়াটা দেখব। প্রত্যেকটা প্রিন্সিপাল তো আমরা প্রত্যেকটা লেকচারের রেসপেক্টে এই ডিসকাশনের দিকে যাব, কিন্তু আলটিমেট সিচুয়েশনে মাথায় রাখবে যে গ্রিন কেমিস্ট্রি 12টা প্রিন্সিপাল আমরা কি সেটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, কারণ ইউনিভার্সিটি কোয়েশ্চেনে যে কোনো প্রিন্সিপাল বা যে কোনো দুটো প্রিন্সিপাল ইলাবোরেট করতে দিতে পারে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদেরকে প্রত্যেকটা প্রিন্সিপাল কি রেডি করে রাখতে হবে। নট অনলি দ্যাট, আমরা 12টা প্রিন্সিপাল পড়ার সাথে সাথে আজকে একটা নতুন কনসেপ্ট দেখব যেটা প্রিন্সিপালের আন্ডারেই আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে প্রিন্সিপাল 1, সেটা ডিসকাস করব আজকে। আমরা ই ফ্যাক্টর কনসেপ্টটা ডিসকাস করব, আর বায়োবেসড ইকোনমি আর সার্কুলার ইকোনমির ব্যাপারটা একটুখানি আমরা আজকের ক্লাসে দেখে নেব, যেখানে রিসাইক্লিং এর ব্যাপারে কথা বলা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ক্লাসের প্রত্যেকটা পার্টই আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা আজকের ক্লাসের জায়গাটা একটুখানি বলে দিই। আজকে আমরা প্রথমেই পড়বো 12 প্রিন্সিপালস অফ গ্রিন কেমিস্ট্রি। তাহলে এদিকে আজকের ক্লাসের টপিক গুলো লিখে নাও। যে টপিক কি কি আছে লিখে নাও। ফার্স্টে আমরা বলবো 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি। নাম্বার 2 তে আমরা পড়বো প্রিন্সিপাল 1, দ্যাট ইজ ওয়েস্ট প্রিভেনশন। নাম্বার 3 তে ওয়েস্ট প্রিভেনশনের জায়গাটা ডিসকাস করে আমরা বেসিক্যালি পড়বো ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর কমপ্লিট করে আমরা পড়বো বায়োবেসড ইকোনমি। আর লাস্টে আমরা পড়বো সার্কুলার ইকোনমি। সো প্রথমে হেডিং করো 12 প্রিন্সিপালস ইন গ্রিন কেমিস্ট্রি।
12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি আশা করি লিখেছো তোমরা সবাই। এবার দেখো 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রির মধ্যে প্রথমেই আগে আমি বলি যে এটার একটা ইন্ট্রোডাকশন তোমাকে জানতে হবে যে কেন আমরা এই 12টা প্রিন্সিপাল ডিসকাস করছি গ্রিন কেমিস্ট্রির রেসপেক্টে। কারণ গ্রিন কেমিস্ট্রির বেসিক ফান্ডামেন্টাল অ্যাপ্রোচটা আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি সেটার জন্যই আমরা টোটাল 12টা প্রিন্সিপাল ইউজ করছি। It has now become very clear that green chemistry is indeed the only solution to address the problem arising out due to the use of chemicals by us in chemical reactions, or you can say in chemical process. যে কোনো chemical reactions বা chemical process গুলোতে আমরা বিভিন্ন রকম chemical use করার ফলে যে নেগেটিভ পয়েন্ট গুলো উঠে আসছে, যে প্রবলেম গুলো উঠে আসছে, তার আলটিমেট সলিউশন কে গ্রিন কেমিস্ট্রি। এটা 1960s থেকে আমরা দেখে আসছি যে ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্টাল প্রবলেমের বেসিক জায়গা হচ্ছে পলিউশন, যেটা আমরা আগের দিনের ক্লাসে পড়ছিলাম পলিউশন, এবং সেখান থেকে পলিউশন প্রিভেনশন অ্যাক্টের কনসেপ্ট এসেছিল, যেখানে গ্রিন কেমিস্ট্রির কনসেপ্টটা উঠে এসেছিল। এবং সেখানে আমাদের এমন কিছু কিছু কেমিক্যাল ইউজ করার কথা বলা হয়েছিল, বা সেই সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করার কথা বলা হয়েছিল যেগুলো লেস হ্যাজার্ডাস হবে বা হ্যাজার্ড ফ্রি থাকবে। এবং এগুলোর উপর বেস করেই আমাদের কিছু প্রিন্সিপালস আমরা এখানে ইউজ করছি, যেটাকে আমরা 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি বলে। যে কনসেপ্টটা বেসিক্যালি 1990s-এ আফটার দ্য পলিউশন প্রিভেনশন অ্যাক্ট পাবলিশ করা হয়েছিল ইন টার্মস অফ এনভায়রনমেন্টাল সেফটি, ইন টার্মস অফ পাবলিক হেলথ অ্যান্ড দেয়ার সেফটি অলসো। তুমি বলতে পারো যে অনেক বছর ধরে এই 12টা প্রিন্সিপাল আমরা বা সায়েন্টিস্টরা যতবার ধরে এটাকে ইউটিলাইজ করছি, গ্রিন কেমিস্ট্রির পার্সপেক্টিভ থেকে ইউটিলাইজ করছি, বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করার পার্সপেক্টিভ থেকে ইউটিলাইজ করছি, যাতে আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা বাঁচাতে পারি এবং এনভায়রনমেন্টাল রেসপেক্টে গ্রিনার অ্যাপ্রোচে কেমিক্যাল রিয়াকশন গুলোকে ক্যারি আউট করতে পারি। তো সেই 12টা প্রিন্সিপাল কি সেটা আমরা এক এক করে এখানে ডিসকাস করব। তাহলে প্রথমে এরকম ভাবে লেখো, লেখো it has now become very clear that GC মানে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি is indeed the only solution to address the problem that are arising because the chemical and chemical processes. Next, write down the 12 principle of green chemistry. The 12 principles of green chemistry, that is a concept which emerges and was published in 1990, focused the efforts of the scientists towards the environment. এবং এই 12টা প্রিন্সিপাল কি কি এক এক করে আমরা বলবো, এবং তোমাকে এটা মনে রাখতে হবে, কারণ 12টা প্রিন্সিপালই লিখতে দেয়। এটা একদম শিওর শট একটা কোয়েশ্চেন প্রত্যেক বছরই থাকে, রাইট ডাউন দ্য 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি
3 মার্কসের কোয়েশ্চেন থাকে, কখনো কখনো 5 মার্কসের কোয়েশ্চেন থাকে। পার্ট মার্ক হিসেবে একটা 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে 12 প্রিন্সিপালের মধ্যে কয়েকটা প্রিন্সিপাল লিখতেও দেয়, ইলাবোরেট করতে দেয়। তো তোমাকে খালি 12 প্রিন্সিপালকে লিখতে হবে, 12টা প্রিন্সিপাল লিখতে হবে। তো সেটা 3 মার্কসের কোয়েশ্চেনেও আসে, 5 মার্কসের কোয়েশ্চেনেও আসে, ডিপেন্ডিং upon the situation. So write down the 12 principles of green chemistry are the 12 principles of green chemistry are as follows. আমি এক এক করে পয়েন্ট করে করে লিখছি, নোট করো। নাম্বার 1, it is better to মানে ওয়েস্ট প্রিভেনশন যেটাকে বলা হয়, it is better to prevent it is better to prevent waste than treat or clean up after it is formed. এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ওয়েস্ট তৈরি হওয়ার পর সেটাকে আমি কিভাবে ক্লিন আপ করবো বা ট্রিটমেন্ট করব, তার থেকে বেটার হয় তুমি ওয়েস্ট প্রিভেন্ট করো, যাতে ওয়েস্টটা তৈরিই না হয়। তাহলে কোনো একটা প্রসেসে ধরো তোমার হিউজ অ্যামাউন্টের বাই প্রোডাক্ট বা ওয়েস্ট জেনারেট করছে, যেটা সেই কেমিক্যাল রিয়াকশনসটার মেন প্রোডাক্টের ইল্ডও কমাচ্ছে, প্লাস বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা সেটা অনেক টক্সিকও হচ্ছে। তো সেই ওয়েস্ট মেটেরিয়াল গুলো যাতে তৈরি না হয় সেই প্রিভেনশনটার দিকে নজর দাও, রাদার দ্যান সেই ওয়েস্টটা তৈরি হওয়ার পর সেটাকে তুমি নিয়ে কি করবে সেটা নিয়ে ভাবছো। দ্যাট ইজ দ্য ওয়েস্ট প্রিভেনশন ফার্স্ট প্রিন্সিপল। সেকেন্ড প্রিন্সিপলটা কি? সিনথেটিক মেথডস synthetic methods should be designed to maximize the incorporation to maximize the incorporation of all materials used in the process into the final product. এটা কেন করা হচ্ছে? যাতে ফাইনাল প্রোডাক্টের ইল্ডটা বাড়ে। Thirdly, wherever practicable synthetic methodologies should be designed to use and generate substances that poses little or no toxicity to human health, not only human health as well as environment. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার উপর গ্রিন কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে। থার্ড প্রিন্সিপাল হয়ে গেল। ফোর্থ প্রিন্সিপাল হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট এমন ভাবে তোমাকে তৈরি করতে হবে বা এমন ভাবে প্রসেসটা ডিজাইন করতে হবে যেটা প্রথম কথা তো টক্সিসিটি কম থাকে তার মধ্যে, প্লাস সেখানে ম্যাক্সিমাম এফিকেসি যেন সেই প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে ফোর্থ পয়েন্টে লিখুন কেমিক্যাল প্রোডাক্টস should be designed to preserve efficacy
with no toxicity, or you can say reducing toxicity. But it'll go while reducing toxicity. This is the fourth point. Fifth point লেখো, খুব important point, fifth point টা, the use of auxiliary substances. Auxiliary substances মানে হচ্ছে solvent, separation agent, এদেরকে বলা auxiliary substance, যেটা chemical reaction এ তুমি ইউজ করছো। Because the use of auxiliary substances, ব্র্যাকেটে লিখে রাখো, এক্সাম্পল হচ্ছে solvents, separation agents, should be made unnecessary. Should be made unnecessary wherever possible. Wherever possible and wherever possible. এগুলোর ইউটিলিটিতে অনেক সময় টক্সিসিটি বাড়ে, কারণ সলভেন্ট যেগুলো আমরা ইউজ করি ভোলাটাইল কম্পাউন্ড হয়ে থাকে, সেপারেশন এজেন্ট যেগুলো ইউজ করি যেগুলো ভোলাটাইল কম্পাউন্ড হয়ে থাকে, যেগুলো নানাভাবে আমাদের ইকোসিস্টেমকে ক্ষতি করতে পারে। 6 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, এনার্জি রিকোয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এনার্জি রিকোয়ারমেন্ট should be recognized for the environmental and economic background and should be minimized. ওর সাথেই লেখো, synthetic method should be conducted at a high temperature or pressure or low temperature or pressure, ambient temperature and pressure. Seventh point, write down, a raw material or feedstock, এর আগের দিনও ক্লাসে বলছিলাম, a raw material and feedstock should be renewable rather than depleting continuously, এটা শেষ হয়ে যাচ্ছে এরকম যেন না হয়, depleting wherever technically and economically preferable.
practical. 8 নম্বর পয়েন্টে লিখো unnecessary derivatization, very important. যত অর্গানিক কেমিস্ট্রির বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো তোমরা দেখবে, এখানে আমরা ডেরিভেটিভ বানিয়ে অনেক সময় রিঅ্যাকশনকে প্রসিড করিয়ে থাকি। তো সেখানে বলছে unnecessary derivatization, that is blocking group, or you can say protection deprotection বলতে পারো। বা বলতে পারো temporary modification of physical or chemical process। should be avoided। 9 পয়েন্ট এরকম ভাবে লেখো ক্যাটালাইটিক রিএজেন্ট যতটা সম্ভব আমরা ইউজ করার দিকে যাব, বিকজ they are the far superior than the stoichiometric reagent। তো catalytic reagents catalytic reagents are superior। এটা ফার্দার আমি এটাকে ইউজ করতে হবে দেন stoichiometric reagent। এটা ফার্দার আমরা ইউজ করতে পারবো না, কারণ স্টয়চিওমেট্রি ওয়াইজ এটাকে ইউজ করার পরে কেমিক্যাল রিঅ্যাকশনে সে টেক পার্ট হওয়ার পর সেটা ফার্দার আর ব্যাক করে পাওয়া যাবে না, রিঅ্যাকশন অলরেডি টেক পার্ট করে গেছে। কিন্তু ক্যাটালাইটিক রিএজেন্টে ফার্দার সেটাকে আমরা ব্যাক হিসেবে পাবো এবং সেটাকে আমরা ইউজ করতে পারবো। দেখো কেমিক্যাল প্রোডাক্ট শুড বি ডিজাইনড, 10 পয়েন্ট হচ্ছে কেমিক্যাল প্রোডাক্টস should be designed so that at the end of their function they do not persist in the environment। এমন ভাবে প্রসেসটাকে ডিজাইন করো যাতে কোনো কেমিক্যাল প্রোডাক্ট রিঅ্যাকশনে জেনারেট করার পর এনভায়রনমেন্টালে সেখানে এক্সিস্ট না করে, সেটা যেন আলটিমেটলি ডিপ্লিট হতে শুরু করে। আদারওয়াইজ সেটার টক্সিক নেচারটা কিন্তু আলটিমেটলি নেচার কন্টিনিউয়াসলি পেতে থাকবে। and break down into degradation product। তাতে কি হবে, নেচারের ক্ষতির সম্ভাবনাটা কমবে, কিন্তু আলটিমেটলি সেটা যদি নেচারে থাকতে থাকে, নেচারে ধীরে ধীরে নানাভাবে তার টক্সিক এফেক্টটা দেখা দেবে। 11 নম্বর পয়েন্ট দিয়ে লিখে 11 অ্যানালিটিক্যাল প্রসেস। অ্যানালিটিক্যাল প্রসেস যতটা কম ইউজ করা যায় সেটা দেখতে হবে। অ্যানালিটিক্যাল মেথোডোলজিস need to further develop to allow the monitoring and control prior to the formation, কারণ অ্যানালিটিক্যাল প্রসেসে প্রচুর হ্যাজার্ডাস সাবস্টেন্স তৈরি হয়, ওই জন্য ফরমেশন অফ hazardous substance।
Next 12. Substances and the form of a substance. Very important. Used in a chemical process should be chosen in such a way, or like should chosen be chosen so as to minimize the potential for chemical accident. আমি এমন একটা প্রসেস চুজ করলাম যেখানে প্রচুর একটা কেমিক্যাল অ্যাক্সিডেন্ট হলো, তার ফলে নেচার অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান হেলথের অনেক ক্ষতি হলো। সেই জন্য আমাকে এমন ভাবে চয়েস করতে হবে যাতে সেই কেমিক্যাল অ্যাক্সিডেন্ট গুলোকে আমরা মিনিমাইজ করতে পারি। নট অনলি কেমিক্যাল অ্যাক্সিডেন্ট, ইনক্লুডিং release of toxic gas, or you can say explosion. All this. তো এই যে আমরা এত কিছু পড়লাম 12টা প্রিন্সিপাল, সেটা আমাকে মনে রাখতে গেলে একটা ট্রিক দিয়ে আমি সেটাকে মনে রাখতে পারি। সেই ট্রিকটা কি? এখানে হেডিং করো নোট দিয়ে ছোট্ট করে। এটা জাস্ট মনে রাখার জন্য বলছি, ট্রিক টু রিমেম্বার 12 প্রিন্সিপাল। ইন গ্রিন কেমিস্ট্রি। এটার নাম হচ্ছে প্রোডাক্টিভলি। যদি প্রোডাক্টিভলি নামটা মনে রাখতে পারো তাহলে তোমার 12 প্রিন্সিপাল হচ্ছে। দেখো প্রোডাক্টিভলি যে 12টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রত্যেকটা লেটার কিছু না কিছু প্রিন্সিপালকে ডেজিগনেট করছে। এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে? পি দিয়ে বোঝাচ্ছে প্রিভেন্ট ওয়েস্ট বা ওয়েস্ট প্রিভেনশন। আচ্ছা, আর দিয়ে কি বোঝাচ্ছে? আর দিয়ে বোঝাচ্ছে রিনিউয়েবল মেটেরিয়াল, যেগুলোকে আমরা রিসাইকেল করি। এটাকেই দেখো তুমি ছোট্ট করে ইলাবোরেট করে দিতে পারো। আচ্ছা, ও মানে কি বোঝাচ্ছে বলো তো? অমিট ডেরিভেটাইজেশন। এটা একটা প্রিন্সিপাল হয়ে গেল। ডি মানে ডিগ্রেডেবল কেমিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, ইউ মানে ইউজ অফ সেফ সিনথেটিক মেথড। ইউ হয়ে গেল। সি মানে ক্যাটালাইটিক রিয়েজেন্ট। আচ্ছা, টি মানে টেম্পারেচার বা টেম্পারেচার প্রেসার অ্যাম্বিয়েন্ট। আই মানে ইন প্রসেস মনিটরিং, যেটা তোমাদের লাস্ট পয়েন্টে বলা হবে। ভি মানে ভেরি ফিউ অক্সিলারি সাবস্টেন্স। ই মানে ই ফ্যাক্টর, যেটা আমরা পড়বো। ই ফ্যাক্টরটা কোথা থেকে আসছে বলো তো? ম্যাক্সিমাইড ফিড ইন প্রোডাক্ট। তো প্রোডাক্টের অ্যামাউন্ট আমরা বাড়াতে পারি, ম্যাক্সিমাইজ
ফিড ইন প্রোডাক্ট। নেক্সট ই হয়ে গেল। এল মানে লো টক্সিসিটি। কার লো টক্সিসিটি? অফ কেমিক্যাল প্রোডাক্টস। নেক্সট লেখো ওয়াই। ওয়াই মানে হচ্ছে ইয়েস ইট ইজ সেফ। তার প্রত্যেকটা লেটার দিয়ে আমরা ইলাবোরেট করতে পারি যে কিভাবে আমরা জিনিসগুলোকে ক্যারি আউট করছি। 12টা প্রিন্সিপাল। ওকে, এরকম ভাবে 12টা প্রিন্সিপাল মনে রাখবো। তার মধ্যে আমরা আজকে প্রিন্সিপাল ওয়ানটা ডিসকাস করছি। তো হেডিং করো প্রিন্সিপাল ওয়ান। প্রিন্সিপাল ওয়ানটা আমরা পড়ছি ওয়েস্ট প্রিভেনশন। যেটা আমরা অলরেডি কিছুটা হলেও ছোট করে ইলাবোরেট করেছি, যে ওয়েস্ট তৈরি হওয়ার পর সেটাকে ক্লিন আপ করা বা সেটাকে কি করে কমানো যায় সেটা না ভেবে প্রথমেই তুমি এটা ভেবে নাও যে ওয়েস্ট যাতে তৈরি না হয় সেদিকে আমি কি স্টেপ নিচ্ছি। তো প্রথমেই আমরা গ্রিন কেমিস্ট্রি রেসপেক্টে যে কনসেপ্টটা অ্যাপ্লাই করছি বা যে রুলটা অ্যাপ্লাই করছি, সেখানে ওয়েস্ট প্রিভেনশনটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি দেন ওয়েস্ট ক্লিন আপ। এই প্রিন্সিপালটা জেনারেলি এমনভাবে রিডিজাইন করা হচ্ছে যাতে যে কোনো কেমিক্যাল প্রসেসে ওয়েস্ট মেটেরিয়ালের নাম্বারটা আমরা কমাতে পারি। এবং এই রুলটা যদি আমরা ফলো আপ করতে না পারি, তার ফলে ওয়েস্ট মেটেরিয়াল গুলো কোনো একটা কেমিক্যাল প্রসেসে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে এবং এর ফলে ডিফারেন্ট টাইপস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট হবে, যেগুলো ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড তৈরি। তো সেই জন্য আমাদেরকে ওয়েস্ট প্রিভেনশনের রেসপেক্টে গুরুত্ব দিতে হবে। কিছু কেমিক্যাল রিয়াকশনের রেসপেক্টে আমি দেখাবো, যে কেমিক্যাল রিয়াকশনে আমরা দেখতে পাই যে লার্জ অ্যামাউন্ট অফ ওয়েস্ট কোন একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে জেনারেট করে, তার ফলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেই ভ্যালুটা অনেকটাই কমে যায় প্রোডাক্ট সিনথেসিসের রেসপেক্টে। কারণ এত বেশি ওয়েস্ট জেনারেট হয়ে গেছে যে তোমার মেন যে প্রোডাক্ট তার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। তো সেই জন্য ওয়েস্ট যত বেশি তৈরি হবে তত তোমার কেমিক্যাল প্রোডাক্টের অ্যামাউন্টটাও কমতে থাকবে। সেটার রেসপেক্টে বেসিক একটা এক্সাম্পল দিয়ে তোমাকে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে ওয়েস্ট প্রিভেনশন দিয়ে হেডিং করে লেখো, as applied to green chemistry, GC means green chemistry, the basic rule means that waste prevention is much better than the waste cleanup. The principle focuses on on the focuses on the redesigning of the chemical processes such that the amount of waste material is minimum. The failure of this rule, যেটা আমি তোমাদের বলছিলাম কি হবে, the failure of this rule results in number one,
follow cleanup of the waste. Number 2, build up of the troublesome hazard. That are causing problem. Throughout the world. Throughout the world today. একটা বেসিক এক্সাম্পল দিলে তোমাকে আমি বলি, যে ধরো তুমি, তোমার কাছে এই রকমের একখানা মলিকুল আছে, অর্গানিক সিনথেসিস করছো এই মলিকুলটা। এই মলিকুলে ধরো তুমি দিলে নাম্বার 1 পটাশিয়াম ডাইক্রোমেট, এছাড়া তুমি দিলে H2SO4, বা ধরো তুমি দিলে সালফার ট্রাইঅক্সাইড, ইন প্রেজেন্স অফ তুমি দিলে আয়রন HCl. Suppose there is a liberation of carbon dioxide, there is decarboxylation, তার ফলে কি হবে, NO2 টা NH2 হবে। FeHCl দিয়েছো তো, FeHCl এর প্রেজেন্সে এটা NO2 টা NH2 হয়ে যাবে। আর কার্বন, তোমার যে মিথাইল গ্রুপটা অক্সিডাইজড হয়ে যাবে ডাইক্রোমেটের প্রেজেন্সে, COOH হবে, যেটা ডিকার্বক্সিলেট হয়ে গেলে তোমার বেসিক্যালি CO2 হয়ে বেরিয়ে যাবে। তুমি এরকম কম্পাউন্ড পাবে 1,3,5 ট্রাই অ্যামাইনো বেনজেন। এরপর এখানে যদি তুমি অ্যাকোয়াস HCl দাও, অ্যাকোয়াস HCl দিলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে, তার ফলে NH2 টা কি হয়ে যাবে, OH হয়ে যাবে। এটাও হয়ে যাবে OH, এটাও হয়ে যাবে OH, এটাও হয়ে যাবে। ফ্লোরোগ্লুসিনল হবে, এটার নাম হচ্ছে ফ্লোরোগ্লুসিন। ফ্লোরোগ্লুসিনল। কিন্তু এটাই যদি হতো তাহলে ঠিক ছিল, এটা তো তৈরি হবে, মানে তোমার বাই প্রোডাক্ট হিসেবে আরো অনেক কম্পাউন্ড তৈরি হবে, মানে যেটা ওয়েস্ট বলা যায়। তাহলে ফ্লোরোগ্লুসিনল তুমি পাবে, এটা মেন প্রোডাক্ট ছিল, বাট এই মেন প্রোডাক্টের সাথে সাথে আরো অনেক কম্পাউন্ড তৈরি হবে, লাইক ক্রোমিক সালফেট তৈরি হবে, Cr2SO4 বলছে, প্লাস 2KHSO4 পটাশিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি, প্লাস 9টা ফেরাস ক্লোরাইড তৈরি হবে, প্লাস 3টে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি, প্লাস 9 ওয়াটার তৈরি। এবার তুমি ভেবে দেখো, ফ্লুরোগ্লুসিনলের যদি আমরা মোলার মাস দেখি, তো এদের প্রত্যেকের মোলার মাসটা নিয়ে আমরা ডিসকাস করছি। দেখো, মোলার মাস অফ ফ্লুরোগ্লুসিনল যেটা হয় সেটা হচ্ছে 126। ক্রোমিক সালফেট 1 মোল তৈরি হচ্ছে, এটার ওয়েট হয় 392 গ্রাম। ভালো করে ভেবে দেখো, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এর ওয়েট হয় 136 গ্রাম, 2 মোলস তৈরি হচ্ছে বলে 2 × 136 গ্রাম, এতটা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে। ফেরাস ক্লোরাইডের হয় 127 গ্রাম, 9 মোল তৈরি হচ্ছে বলে 9 × 127 গ্রাম। অ্যামোনিয়াম ক্লোরাইডের হয় 53.5, 3 মোলস তৈরি হচ্ছে বলে 3 × 53.5, এত গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম, আর ওয়াটার তো বুঝতেই পারছো 9 × 18। তার মানে তুমি বুঝতে পারছো এতগুলো ওয়েস্ট মেটেরিয়াল তোমার তৈরি হয়ে বসে আছে, যে ওয়েস্ট মেটেরিয়ালের জন্য, এই ওয়েস্ট মেটেরিয়ালের জন্য তোমার ফ্লুরোগ্লুসিনলের যে অ্যামাউন্টটা সেটা কমছে, তাই না? তাহলে এখানে ছোট্ট করে নোট দিয়ে লেখো, সেই জন্য এই ওয়েস্ট মেটেরিয়াল গুলোকে আমাকে আগে প্রিভেন্ট করার রেসপেক্টে কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ যেতে হবে।
তাহলে প্রোডাকশন অফ লার্জ অ্যামাউন্ট অফ, এটা কিরকম ভাবে লিখব? রিডেল, প্রোডাকশন অফ লার্জ অ্যামাউন্ট অফ, production of large amount of waste in fine chemical industries led to the introduction of একটা ফ্যাক্টর যেটাকে বলা হয় ই ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি আমরা বলছি, জাস্ট ই ফ্যাক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে, অ্যাজ এ মেজার অফ দ্য, অ্যাজ এ মেজার অফ দ্য environmental footprint of manufacturing processes in various segments of chemical industry। আমি ই ফ্যাক্টর ক্যালকুলেট করলাম, সেটা থেকে আমি বুঝে গেলাম যে এই প্রসেসটা কতটা এনভায়রনমেন্টাল সেফলি বা প্রোডাক্টের এন্টিটি যেটা তৈরি হচ্ছে সেটা কতটা অ্যামাউন্টে তৈরি হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ওয়েস্ট মেজারমেন্ট। ওকে, তাহলে এতদূর অব্দি যতটা করানো হলো একটু ভালো করে দেখেন।
চলো তাহলে আমরা দেখে নিই ই ফ্যাক্টর জিনিসটা কি। ই ফ্যাক্টরের কনসেপ্টটা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। হেডিং করো ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এটাকে বলা হয় কি ফ্যাক্টর? এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর বেসিক্যালি এটা একটা কতটা অ্যামাউন্টের ওয়েস্ট মেটেরিয়াল জেনারেট করছে কোনো একটা প্রসেসে, সেটার ব্যাপারে একটা আইডিয়া আমরা পেতে পারি। তো দেখো, দ্য ক্যালকুলেশন অফ ই ফ্যাক্টর, the calculation of E factor is a way to measure the amount of waste created in a process, and to explain how a process is in terms of waste material। তুমি এটা বলে দিতে পারবে যে কোনো প্রসেস কতটা অ্যামাউন্টের মেজর প্রোডাক্ট জেনারেট করতে পারে। ওয়েস্ট যদি বেশি হয় তাহলে ই ফ্যাক্টরের ভ্যালুটা তোমার সেই রেসপেক্টে ইন্ডিকেট করে দেবে যে কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট তোমার বেসিক্যালি এখানে তৈরি হওয়া উচিত ছিল, কতটা অ্যামাউন্টের প্রোডাক্ট এক্স্যাক্টলি তৈরি হয়েছে। আবার তোমার যদি ওয়েস্টের মেটেরিয়ালটা এখানে কম জেনারেট হয় তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট ফরমেশনের জায়গাটাও অনেকটা হিউজ অ্যামাউন্টে হবে। সেক্ষেত্রে ই ফ্যাক্টরের ভ্যালুটা ইন্ডিকেট করবে যে সেই ওয়েস্ট মেটেরিয়ালটা কম তৈরি হওয়ার জন্য প্রোডাক্টের অ্যামাউন্টটা বেশি তৈরি হয়েছে, এবং সেটা এনভায়রনমেন্টাল কতটা ফ্রেন্ডলি সবকিছু আইডিয়া ই ফ্যাক্টর দেবে। তো ই ফ্যাক্টরের জায়গাটা আমরা কি করে ইন্ডিকেট করতে পারি? দেখো, ইট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ, ইট ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ, দিয়ে লেখো ই ফ্যাক্টর ইকুয়ালস টু মাস অফ টোটাল ওয়েস্ট divided by mass of the product। এটা থেকে বেসিক্যালি নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন থাকে। যেমন ধরো তোমাকে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আমরা অলরেডি ইনঅর্গ্যানিকে জেইস সল্টের ব্যাপারে পড়েছি। জেইস সল্ট কি করে বানায় বলো? K2PtCl4 plus C2H4 plus HCl that will react to generate KPtCl3 C2H4, ওয়াটারটা বাইরে থাকবে, প্লাস KCl প্লাস C2H4। এই C2H4টা আনরিয়াক্টেড, লিখে রেখে দাও আনরিয়াক্টেড। আর তুমি বলতেও পারো স্যার এখানে C2H4 তো রিয়াক্ট্যান্টও আছে প্রোডাক্টও আছে। রিয়াক্ট্যান্টটা তো রিয়াক্ট করছে, আর যেটা আনরিয়াক্টেড থেকে যাচ্ছে সেটা প্রোডাক্ট আমরা পাচ্ছি। এটা ধরো তোমাকে বললো অ্যাপ্রক্সিমেটলি ধরো এটা 4.5 গ্রাম আছে, C2H4 বললো ধরো 2 গ্রাম আছে, HCl বললো ধরো 8.2 গ্রাম আছে। তোমার প্রোডাক্ট তৈরি হয়েছে ধরো 3.86। জেইস সল্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে জেইস সল্ট, পড়েছো না? এবার তাহলে টোটাল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট কত? তাহলে এখান থেকে আমরা যে ভ্যালু গুলো বলে দিয়েছে সেখান থেকে আমরা কি বলতে পারি? টোটাল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট গুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে। তো টোটাল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট হচ্ছে 4.5 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 8.21 গ্রাম। এটা অ্যাড করলে কত আসছে? এটা অ্যাড করলে আসছে 14.71। ঠিক আছে। এই রিয়াকশনে ধরো আমি
SnCl2 কে বেসিক্যালি রিয়াকশনে ইউজ করি, তো আমরা SnCl2 এর অ্যামাউন্টটা না ধরে SnCl2 নিয়ার অ্যাবাউট 40 মিলিগ্রাম ইউজ করে থাকি, তো এর অ্যামাউন্টটা এতটাই কম যে এটা আমরা কনসিডারেশনে আনলাম না। ঠিক আছে, আচ্ছা, ক্যাটালিস্ট হিসেবে ধরলাম, সলভেন্টও এখানে আমরা ধরলাম। অ্যামাউন্ট অফ ফাইনাল প্রোডাক্ট কত হলো? অ্যামাউন্ট অফ ফাইনাল প্রোডাক্ট দেখো কোয়েশ্চেনে বলে দিয়েছে, অ্যামাউন্ট অফ ফাইনাল প্রোডাক্ট রিয়াকশনে তোমার বলে দেওয়া আছে কত, আই গেস 3.86। এই যে 3.86 হচ্ছে অ্যামাউন্ট অফ ফাইনাল প্রোডাক্ট, তাহলে 3.86 যত তোমার টোটাল অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্ট আর ফাইনাল প্রোডাক্টের অ্যামাউন্টটা একে অপরকে অ্যাপ্রোচ করবে, তত তোমার এই ভ্যালুটা তুমি বলতে পারো যে ই ফ্যাক্টরের ভ্যালুটা ইন্ডিকেট করবে যে ওয়েস্ট কম তৈরি হয়েছে। কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে অ্যামাউন্ট অফ ওয়েস্ট তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, অ্যামাউন্ট অফ ওয়েস্ট মানে আনরিয়াক্টেড C2H4 বা KCl যেটা তৈরি হয়েছে, সেই অ্যামাউন্ট অফ ওয়েস্ট তাহলে কত হলো 14.71 মাইনাস 3.86, এত গ্রাম করলে আসছে তোমার 10.85 গ্রাম। তাহলে ই ফ্যাক্টরের ভ্যালুটা কি আসছে এখানে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর ভ্যালুটা আসছে অ্যামাউন্ট অফ ওয়েস্ট মানে 10.85 ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ প্রোডাক্ট দ্যাট ইজ 3.86। এটা যদি আমি ক্যালকুলেটরে করি 3.86 আর 10.85 তো ডিভাইড যদি করো নিয়ার অ্যাবাউট আসছে 2.8। ওকে, তার মানে ই ফ্যাক্টরের ভ্যালুটা যদি হাই হয় তার মানে প্রচুর ওয়েস্ট জেনারেট করেছে, গ্রেটার নেগেটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে, আর আমরা পজিটিভ ইম্প্যাক্টের রেসপেক্টে ভাবছি, তাহলে সেই প্রসেসটাকে আমরা কখনোই গ্রান্ট করবো না। আর আইডিয়াল সিচুয়েশনে ই ফ্যাক্টরের ভ্যালুটা কি হতে হবে, জিরো হতে হবে। ই ফ্যাক্টরের ভ্যালু যত জিরোর দিকে যাবে তত আমরা বুঝাবো যে এখানে কোনো রকম ওয়েস্ট জেনারেট হয়নি। তাহলে ই ফ্যাক্টর কি ইন্ডিকেট করছে কতটা ওয়েস্ট জেনারেট হচ্ছে, তাহলে এখানে ছোট্ট করে নোট দিয়ে লিখে রাখো, নোট দিয়ে লেখো, লে এ হায়ার ই ফ্যাক্টর means more waste and consequently greater negative impact, greater negative impact on the environment। তাহলে আইডিয়ালি কত হওয়া উচিত, আইডিয়ালি জিরো হওয়া উচিত ফর অ্যান আইডিয়াল রিয়াকশন, যেটাও এক বছর ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেছিল, অনেকে ওয়ান লিখে চলেছে, ওয়ান নয়, দ্যাট শুড বি জিরো, কারণ এটা ইন্ডিকেট করছে কতটা অ্যামাউন্ট ওয়েস্ট জেনারেট হচ্ছে। ই ফ্যাক্টর মিনস মোর, ই ফ্যাক্টর মিনস মোর ওয়েস্ট, তাহলে ফর আইডিয়াল সিচুয়েশন ই ফ্যাক্টর ইজ ইকুয়াল টু জিরো। এটা বক্স করে নিই, দেখে নাও।
আমাদের আর বাকি আছে দুটো জিনিস, একটা হচ্ছে বায়ো বেসড ইকোনমি আর এটা হচ্ছে সার্কুলার ইকোনমি। রিডিং করো, বায়ো বেসড ইকোনমি। বায়ো বেসড ইকোনমি মানে হচ্ছে সেই ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা বায়োমাস কে ইউটিলাইজ করব, যেখানে নন রিনিউয়েবল রিসোর্সেস রয়েছে তার জায়গায়, যেগুলো আমরা কোনোভাবে কন্টিনিউয়াসলি যে ভ্যালুটা মানে যেটার অ্যামাউন্টটা কন্টিনিউয়াসলি নেচারে কমছে তার জায়গায় আমরা বায়োমাস ইউজ করার এক্সপেক্টে যাব। তাহলে কি বায়ো বেসড ইকোনমি, বায়ো বেসড ইকোনমি is an economy where biomass takes place, or where biomass takes the place of non-renewable resources. মানে this biomass undergoes suitable treatment through clean technology. ক্লিন টেকনোলজির কনসেপ্ট আগের দিনের ক্লাসেই বলেছি, যেটা গ্রিন কেমিস্ট্রিতে ইউজ করা হয়, লাইক ফার্মেন্টেশন, to produce chemical entities which are used in the synthesis of production of bioenergy. বায়োএনার্জি মানে হচ্ছে এক্সাম্পল লিখে রাখো বায়োফুয়েল, যেটা ইউটিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে। আর সার্কুলার ইকোনমিটা কি? রিডিং করো সার্কুলার ইকোনমি। বায়োবেসড ইকোনমিটা বুঝতেই পারছো যে বায়োমাসটাকে সোর্স হিসেবে ইউজ করা হচ্ছে রাদার দ্যান নন রিনিউয়েবল রিসোর্সেস, যেখানে বায়োফুয়েলের ইউটিলিটির কথা বলা হলো। আর সার্কুলার ইকোনমি মানে হচ্ছে বায়োডিগ্রেডেবল মেটেরিয়াল যেগুলোর ইউটিলিটি। সার্কুলার ইকোনমি বেসিক্যালি তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে মেক, ইউজ অ্যান্ড ডিসপোজ। এই পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া। নর্মালি লিনিয়ার ইকোনমিতে আমরা কোনো জিনিসকে ইউজ করতাম, তৈরি করতাম, তারপর ইউজ করতাম, তারপর সেটাকে ডিসপোজ করার কথা বলবো। সার্কুলার ইকোনমিতে রিসোর্সকে ইউজ করা হয় বার, যাতে আমাদের ফার্দার সেই সাবস্টেন্সটাকে ইউজ করার দরকার না, নেচার থেকে নেওয়ার দরকার না। মানে আমি এতবার ধরে ইউজ করছি রিসোর্সটাকে যে ইউজ করার পর ফার্দার আবার অন্য প্রসেস ইউজ করছি, আবার ইউজ করার পর আবার সেটাকে কালেক্ট করে আবার অন্য প্রসেস ইউজ করছি, তার ফলে ওভার অ্যান্ড ওভার এগেইন উই আর ইউজিং দিস, যাতে আমরা ম্যাক্সিমাম পসিবল ইউটিলিটি সেই রিসোর্সটা ইউজ করতে পারি। তার ফলে আমরা ওয়েস্ট কমাতে পারবো, রিসোর্সটাকে ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কে এনভায়রনমেন্ট থেকে কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এরকম ভাবে লেখো
লেখো ইন ট্র্যাডিশনাল লিনিয়ার ইকোনমি the approach was make use dispose, whereas in circular economy the resources are used over and over again as possible. Circular economy makes maximum possible use maximum possible use of any resource and once the product completes its service life, it is regenerated. It is regenerated through recycling. সেই জন্য সার্কুলার। and reuse of the element. তাহলে তোমাকে যদি ছোট্ট করে জিজ্ঞেস করো why it is important to us, পরের পেজে লিখি why it is important, why a circular economy, why a circular economy is important. তাহলে সামারাইজ করলে কি দাঁড়ায়? সামারাইজ করলে দাঁড়ায় নাম্বার 1 it reduces waste, number 2 দিয়ে লিখো it makes maximum use of resources, number 3 দিয়ে লিখো it helps to reduce the impact of industrial waste, on the environment. Fourth, very important, because of that reason it helps in building a stronger economy in a nation. তো এটাই ছিল আমাদের সার্কুলার ইকোনমি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা, যেখানে আমরা 12 প্রিন্সিপাল অফ গ্রিন কেমিস্ট্রি, দেন প্রত্যেকটা প্রিন্সিপালকে আমরা একটা ট্রিক দিয়ে কি করে মনে রাখতে পারি প্রোডাক্টিভলি দিয়ে, দেন ই ফ্যাক্টরের কনসেপ্ট আমরা বুঝলাম, প্রিন্সিপাল 1টা স্টাডি করলাম প্রিভেনশন অফ ওয়েস্ট প্রিভেনশন, সেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম। দেন
দু রকমের ইকোনমি আমরা বললাম, একটা হচ্ছে বায়ো বেসড ইকোনমি আর একটা হলো সার্কুলার ইকোনমি। এদের মধ্যে সার্কুলার ইকোনমি পার্টটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের জায়গা। আমরা আবার মিট করবো আমাদের নেক্সট ক্লাসে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।